আল্লাহ আমাকে অনেক ভালো একটা ফ্যামিলি দিয়েছেন, আমাকে অনেক ভালো শাশুড়ি দিয়েছেন, শ্বশুর দিয়েছেন, যার কারণে আমার শাশুড়িকে বলেছিলাম যে আমি পড়বো। ওকে। তো উনি হচ্ছেন স্কুল টিচার। আচ্ছা। তো ওনার কাছে পড়াশোনা বিষয়টা এরকম যে ধরেন টাকা নাই, খেতে পারো না, কিছু নাই, তো আমি দরকার হলে ইট ভাঙবো, তারপরও তোমরা পড়াশোনা করো, মানে উনি এত বেশি। তা না হলে মানে আমার মানে ছেলের বউকে নিয়ে আসছে, মানে একমাত্র ছেলের বউ, আম্মা তখন চাকরি করেন, আমি পড়াশোনা করতে আসায় ওনার কিন্তু অনেক কষ্ট হয়েছে। মানে চাকরি সামলে যখন ওনার আরাম করার কথা, তখন হচ্ছে উনি আমাকে পড়তে পাঠাইছেন। তো এটা আসলে অনেক, এটা আমি বলবো যে আল্লাহর রহমত, এবং আমার পরিবার একটা ডিফারেন্ট পরিবার, আমার শ্বশুরবাড়ির পরিবার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি সব দিক থেকে আমার জীবনে ভালো মানুষ পেয়েছি আমি চারপাশে। আমার জীবনে কোনো কিছুতেই আল্লাহ আমাকে কোথাও খুব বড় বাধা বা কোনো কিছুতে ইয়ে হয় না, এটা আল্লাহর মানে অশেষ রহমত আমার জীবনে। ডেফিনেটলি। সো ভাইয়াও ডাক্তার? হ্যাঁ, উনি ডাক্তার। সো সেটাই কি আপনাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করলো বা ওনার কোনো ইন্সপিরেশন ছিল? না, এটা খাবার টেবিলে আমার বিয়ের 1 মাস বা 15 দিন পরে খাবার টেবিলে বোধহয় কথা হচ্ছিল যে আমি আসলে আচ্ছা, খাবার টেবিলে কথা হচ্ছিল যে অমুকে, তারা এক পাশাপাশি ভাড়াটিয়া ছিলেন, তো ওনাদের ছেলে মেয়েদের সাথে থাকে না যে পাশাপাশি ফ্যামিলিতে পড়াশোনা নিয়ে বেশ একটা প্রতিযোগিতা থাকে, তো ওই পাশাপাশি একজনের ছেলের বউ ডাক্তার। তো এটা কথায় খাবার টেবিলে বলছিলেন যে অমুকের ছেলের বউ ডাক্তার। তো এটা আমার কানে বাজছিল। তো আমি আম্মাকে এসে পরের দিনই বললাম যে আমি পড়বো, আমি মেডিকেলে পড়বো। তখনও তো কোথায় পড়বো, কি করব, বিয়ের আগে কোথায় ভর্তি হয়েছিলাম বা এগুলা নিয়ে ইয়ে হচ্ছিল যে ভর্তি হব কোথায়। তো আমি বললাম, আম্মা তো শুনে খুব খুশি। এখন আমি কোথাও পরীক্ষা দেই নাই, আচ্ছা, শুধুমাত্র মেডিকেলে পরীক্ষা দিয়েছে। আমার ফ্রেন্ডরা তখন ঢাকা ইউনিভার্সিটিতে 2-1জন চান্স পেয়ে গেছে, আমি কোথাও পরীক্ষা দিই না, শুধুমাত্র মেডিকেলে পরীক্ষা দিয়েছি, এবং অনেকটা দিন পার হয়ে গেছে। তারপর আম্মা আমাকে নিয়ে একটা জায়গায় গেল, একটা ডাক্তারের চেম্বারে। তো মাও কিচ্ছু বোঝে না ওরকম যে অনেক বেশি স্মার্ট এরকম না, আমিও খুব ছোট বয়সে। তো উনি বললো যে অমুক মেডিকেলে একটা সিট আছে। তখন মা হচ্ছে যোগাযোগ করলো, তারপর আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসলো, এবং তখন আমি 3 মাসে প্রেগনেন্ট ছিলাম। তো এই 3 মাসে প্রেগনেন্সি নিয়েই আমি ভর্তি হয়েছি। আচ্ছা, তারপর হোস্টেলে থাকা। বিউটিফুল। সো আপনি স্পেশালিটি মানে কোন দিকে? আমি ট্রেনিং এ ছিলাম ঢাকা মেডিকেলে, যখন আমি কিন্তু ছেড়ে দিয়েছি 1 বছর ধরে, আমি কিন্তু প্রফেশনে নাই, প্র্যাকটিসে নাই। ঢাকা মেডিকেলে ট্রেনিং এ ছিলাম 1 বছর, আমি আজিমপুর ম্যাটারনিটি হসপিটালে ট্রেনিং করেছি, আর 1 বছর এখানে। এরপর আমার পরীক্ষা দেওয়ার কথা ছিল MCPS। আচ্ছা, তাহলে আমি স্পেশালিস্ট হতাম। আমি এখন গাইনি বিষয়ে অভিজ্ঞ, আপনি বোধহয় দেখেছেন কিছু লেখালেখি, ওই অভিজ্ঞতাটুকু আছে। সো আপনি মানে এটা কি বলতে পারি, আপনি গাইনোকোলজিস্ট? না, আমি গাইনি বিষয়ে অভিজ্ঞ, কিন্তু প্র্যাকটিসে নেই এখন। না, আমি এখনো ওই যে পোস্ট গ্রাজুয়েটের ডিগ্রিটা, ওটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ওকে। সো আমরা খুব শীঘ্রই চাই যে আপনি যাই করেন না কেন at least ওইটা কমপ্লিট করেন। আমি গতকালকে এটা নিয়ে কথা বলছিলাম, বইপত্র গুছাচ্ছিলাম যে একটু করে ফেলবো। ডেফিনেটলি এটা করা উচিত। এবং বাংলাদেশের যেই ডিমান্ড ডাক্তারি পেশায়, সেখানে একজন মানুষের হয়ে ওঠার সম্ভাবনা আছে, অল্প কিছুর জন্য হবে না, বা অল্প কিছুর জন্য সে প্র্যাকটিসে যাবে না, আর যাই করেন এটা করতেই হবে। রাজনীতি করেন বা যাই কিছু করেন। মানে আমার একটা গ্রুপ আছে, আপনি বোধহয় জানেন কিনা আমি জানি না, কেয়ার অফ ডক্টর মিতু, ওখানে কিন্তু আমি বিনামূল্যে চিকিৎসা দেই, এবং একটা মানে অনেক মানুষের একটা প্রত্যাশাও আছে আমার উপরে। কিন্তু দুইটা জিনিস মানে পাশাপাশি চালানো না আমার জন্য টাফ হয়ে গিয়েছিল, যার কারণে আমি একটু বিরতি নিয়েছি। বেবির বয়স কত এখন? আমার বাচ্চার বয়স, আমার বাচ্চার একজন 9-এ পড়ে আর একজন 4-এ পড়ে। কারণ আমি যে বলেছি, আমি তো অনেক আগে যখন আমি মেডিকেলে পড়েছি, তখনই হচ্ছে একজন 3 মাসের কনসেপ্ট পরে যখন ভর্তি হলাম, তারপর বড় বাচ্চাকে নিয়ে আমি হোস্টেলে ছিলাম। ওখানে পড়াশোনা, হোস্টেলে ছিলাম। ডেলিভারির কিছুদিন আগে আমি মানে ডেলিভারি হওয়ার পরে ওকে রেখে আসি বাসায় আম্মার কাছে, তারপর আবার হোস্টেলে ব্যাক করি। তারপর ও একটু বড় হওয়ার পরে ঢাকায় চলে আসে স্কুল টাইমের, তারপর আবার সেকেন্ড বেবি। এটা ভালো, কিন্তু আর্লি ম্যারেজের কিছু সুবিধা আছে, যেটা ধরেন আপনি মোটামুটি, আমরা তো সবাই একটা টাইম ফ্রেমের মধ্য দিয়ে যাচ্ছি, শরীরের সহ্য করার একটা ক্ষমতা থাকে, সেটা বিভিন্নভাবেই হোক না কেন, এনার্জি আমাদের একটা সময় ডাউন হতে থাকে। সো যে বয়সে যেটা প্রকৃতি আমাদেরকে যেভাবে সেট করে দিয়েছে, ওটা যদি আমরা ওই বয়সে ওইভাবে
না করি তখন পরবর্তীতে দায়িত্বগুলো অনেক বড় দায়িত্ব মনে হয়। তো সেই দিক থেকে আপনি ডেফিনেটলি লাকি, অফকোর্স লাকি, আপনি একটা ভালো পরিবার পেয়েছেন এবং আপনি বারবার আম্মা আম্মা বলছিলেন, শাশুড়ির কথা বারবার আসছিল। মাই ডাকি, বাট এখন আম্মা বলছি। না মানে ডেফিনেটলি ওনার কন্ট্রিবিউশন অনেক অনেক বেশি। অনেক বেশি। ইভেন আমার এখনকার জীবনেও আপনি যদি বলেন যে এই সময়ে আপনার সবচেয়ে বড় ভয় কোনটা, মানে আমার কাছে মনে হয় যে মা যদি না থাকে তাহলে আমি কিভাবে চলবো। মানে এটা আমার জীবনের একমাত্র মানে এই মুহূর্তে ভয় যে মা একটু বয়স হয়ে গিয়েছে বা একটু শরীরটাও অত ভালো না। তো আমার কাছে সবসময় মনে হয় যে মা চলে গেলে আমার জীবনে কি হবে, আমার কি হবে। মানে আমি যে সাহসটা পাই আসলে আমার আম্মুর কাছ থেকে, মানে আমার মায়ের কাছ থেকে এবং আমার শাশুড়ির কাছ থেকে, আমার সবসময় মনে হয় যে ওনারা যদি জীবনে না থাকে তাহলে আমি কিভাবে চলবো। আমি জানি না, এটা আমার কাছে কোনো জায়গায় যাওয়ার আগে আমি 10 বার ফোন করি, মা আমি আজকে এখানে যাব, দোয়া করে না। মানে ওইটা একটা আমার কাছে মনে হয় যে এটাই মনে হয় আমার শক্তি। আমি মনে হয় এই জন্যই এত বেশি এগিয়ে যাচ্ছি, আমার দোয়া আছে এই জন্য। ডেফিনেটলি ডেফিনেটলি